সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সারিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ২০ বছরে বরিশাল অঞ্চলে করদাতা বেড়েছে ২.৫ লাখের বেশি। মানুষের সচেতনতাই কারণ, প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান। ঘূর্ণিঝড় জাওয়াদ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ঢাকায় সর্বোচ্চ ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ১২টার পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, থেমে থেমে সারা রাত বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিসের তথ্য মতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এ কারণে সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাওয়াদের প্রভাবে বাগেরহাটেও বৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে বাগেরহাট শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী আকবর টুটুল। যাচ্ছি তার কাছে। টুটুল, সাদিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কিন্তু আসলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সেটার প্রভাব কিন্তু এখন পড়েছে উপকূল জুড়ে, এবং এই উপকূল জুড়ে কিন্তু আসলে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু খুব দুর্ভোগে পড়েছে। একদিকে যেমন শীত বেড়েছে, অন্যদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি, এই দুটোই কিন্তু এখন মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে বাগেরহাটের উপকূল জুড়ে যে বৃষ্টি হচ্ছে এবং সাগর থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু নিরাপদে যে ট্রলারগুলো সেগুলো আশ্রয় নিয়েছে। আমরা আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে পূর্বাঞ্চলের জেলেরা। তারা কিন্তু আসলে সেখানে কিন্তু শুটকি আহরণের মৌসুম চলছে 5 মাস ধরে। হঠাৎ করে বৃষ্টির কারণে কিন্তু এই গত 3 দিন ধরে সেখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই ট্রলারগুলোতে যে মাছ আহরণ করে তারা শুকানো গ্রুপ দিয়ে করছিলেন, সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু এখন হতাশার মধ্যে পড়েছেন। আমি একজন ব্যবসায়ীর কিছুক্ষণ আগে মুঠে করে কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে প্রায় কয়েক কোটি টাকার তারা ক্ষতির আশঙ্কা করছেন চরগুলোতে, এবং গত রাত্রে কিন্তু সেই 3 থেকে 4 ফুট পানির উচ্চতা বেড়ে যায় এবং তারা কিন্তু এক ধরনের আশঙ্কার মধ্যে রয়েছে। তারা যার মতন মাছগুলো যেগুলো মাচায় শুকনো অবস্থায় ছিল তাগুলো সংরক্ষণ করতে পারেনি। এছাড়া যেগুলো রয়েছে তারা কিন্তু সংরক্ষণের চেষ্টা করছেন, তারপরেও কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ট্রলারগুলো সমুদ্র থেকে সরাসরি কিন্তু ঘাটে তারা আশ্রয় নিয়েছেন, এবং দুবলচর এলাকায় কিন্তু আসলে সবচেয়ে বড় প্রায় 15 থেকে 20 হাজার জেলে সেখানে রয়েছেন। তারা কিন্তু একটা মাত্র সাইক্লোন সেন্টার রয়েছে, সেখানে কিন্তু আশ্রয় নিতে পারেনি ঝড়াঝীর্ণ থাকার কারণে। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বাগেরহাটের উপকূল জুড়ে যে বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এখন কিন্তু আমন মৌসুম শুরু হয়েছে। সে আমন মৌসুমে কিন্তু আসলে সেখানে ধান কাটার এখন কিন্তু শুরু। সেই ধান নিয়ে কিন্তু তারা চাষিরা কিন্তু বিপাকে পড়ছে। ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু পানি, নিম্ন এলাকায় কিন্তু পানিটা কিছুটা জমে গেছে। এই কারণে কিন্তু তারা ধান কাটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। কিছুক্ষণ আগে আমরা কিন্তু কথা বলছিলাম কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যদি অব্যাহত বৃষ্টি থাকে তাহলে আমন মৌসুম, আমন ধান সহ এখানে সবজি রয়েছে, তারা ক্ষতির আশঙ্কা করছেন। তবে যদি বৃষ্টি 2-1 মধ্যে কমে যায় তাহলে ক্ষতির পরিমাণটা কিন্তু কমে আসবে, এমনটাই বলছিলেন সেখানে। এছাড়া কিন্তু জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে আমরা নিচু এলাকার মানুষগুলো যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই জায়গাটা কিন্তু তাদেরকে নজরদারি রাখার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে তারা নির্দেশনা দিয়েছেন যাতে কোনো মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য, সতর্ক রাখার জন্য তাদের কিন্তু নির্দেশনা রয়েছে। আমার কাছে ছিল সাদিয়া বাগেরহাটের ঘূর্ণিঝড় জাওয়াদের সর্বশেষ খবর। বাগেরহাট শহর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আলী আকবর টুটুল। গত 20 বছরে বরিশাল অঞ্চলে করদাতা বেড়েছে 2.5 লাখের বেশি। আয়কর বেড়েছে 27 গুণ। সরকারের নানা কৌশল ও কর সচেতনতা বাড়ায় এমনটা হয়েছে বলছে কর বিভাগ। করদাতার সংখ্যা বাড়াকে স্বাগত জানিয়ে আয়কর প্রদান প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও করদাতারা। বরিশাল বিভাগের 6 জেলাকে নিয়ে 2001 সালে কর অঞ্চল গঠন হয়। প্রথম বছর করদাতা ছিলেন 20,311 জন, আর কর আদায় হয় 27 কোটি টাকা। সবশেষ 2020-21 কর বর্ষে করদাতার সংখ্যা বেড়ে হয় 2,36,363 জন, আর কর আদায়ের পরিমাণ 27 গুণ বেড়ে দাঁড়ায় 592 কোটি 60 লাখ টাকায়।
করদাতারা বলছেন কর প্রদান প্রক্রিয়া আরও সহজ ও তৃণমূলে ছড়িয়ে দেয়া দরকার। প্রত্যন্ত অঞ্চলেও এর শাখা হওয়া উচিত, উপজেলা পর্যায়ে নেওয়া উচিত। কর মেলার মেয়াদটা বৃদ্ধি করা এবং এটা আরও প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। প্রক্রিয়ার মাধ্যমে যে রিটার্নটা আমরা দিচ্ছি এটা আরও একটু স্বচ্ছ হওয়া উচিত। এটা অনেকে ক্লিয়ার না, বুঝতে পারে না যে কি লিখবে না লিখবে। আমি ইনকাম করি, আমার একটা অংশ তো অবশ্যই আমার সরকারকে দিতে হবে দেশের, যাতে উন্নয়নের কর্মকাণ্ড আরও বেগবান এবং গতিশীল হয়। আর অর্থনীতিবিদদের পরামর্শ পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যত উদারীকরণ প্রক্রিয়ার মাধ্যমে জনগণকে ইনক্লুসিভ করা যায়, ততই দেখা যাবে যে ট্যাক্স আদায়ের এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আইনি ভীতি একটা তৈরি করা হয়, পদ্ধতিগত ভীতি তৈরি করা হয়, তাহলে এটা টেকসই হবে না। এক্ষেত্রে কর বিভাগকেও আমি আহ্বান জানাবো এগিয়ে আসার জন্য। কর কর্মকর্তারা বলছেন সাফল্য ধরে রাখতে তারা সচেষ্ট। এখানে করদাতা খুবই ভালো করবান্ধব পরিবেশ বিরাজ করছে এবং আমরা তাদেরকে সেবা সেবা দিয়ে যাচ্ছি। প্রান্তিক পর্যায়ে ছোট ছোট করদাতা যারা আছে তাদেরকে আমরা এখানে আসলে যে কোনো হয়রানি করদাতা যে আছে সেগুলো যেন না হয় সেগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। চলতি 2021-22 করবর্ষে 30শে নভেম্বর পর্যন্ত করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,63,392 জনে। এই সময়ে 64,071টি রিটার্ন দাখিলে আয় হয়েছে 13,80,00,000 টাকা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে মাস্ক পরিধান, ট্রাকে জীবাণুনাশক স্প্রে রাখা সহ নানা পদক্ষেপ নিয়েছে বেনাপোল স্থলবন্দর ও ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। এছাড়া তদারকি বেড়েছে পাসপোর্টধারী যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয় ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণেও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। আপনি জানেন যে ইতিমধ্যে দেশের প্রায় 40টি দেশ এই ওমিক্রনের সংক্রমণ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি প্রতিবেশী দেশ ভারতের মানুষ গতকাল পর্যন্ত ভারতের প্রায় 4 জন মানুষ এই ওমিক্রন সংক্রমণে আক্রান্তের খবর আমরা পেয়েছি। আপনি জানেন যে ভারতের সাথে বাংলাদেশের রয়েছে বড় ধরনের আমদানি এবং রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াত। তো এই পাসপোর্ট যাত্রী যাতায়াত এবং আমদানি রপ্তানির মাধ্যমে কিন্তু ভারতের ট্রাক চালকের মাধ্যমে কিন্তু এই যে করোনার নতুন ধরন এই ওমিক্রন সংক্রমণ ছড়াতে পারে আশঙ্কা রেখে কিন্তু ইতিমধ্যে যে বাংলাদেশ সরকার তিনি কিন্তু নানান ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। গতকাল বেনাপোল স্থলবন্দরের অডিটোরিয়ামে জেলা সিভিল সার্জন, বন্দর ব্যবহারকারী, কাস্টমস, ইমিগ্রেশন এবং যারা প্রশাসনিক কর্মকর্তা তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে ভারত থেকে যারা পাসপোর্ট যাত্রী বাংলাদেশে ফিরবেন তাদেরকে অবশ্যই 48 ঘন্টার মধ্যে RT-PCR থেকে পরীক্ষা করানো, করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া যাদের করোনা ডবল ডোজ কমপ্লিট করা নেই এমন পাসপোর্ট যাত্রী যদি বাংলাদেশে প্রবেশ করে তাদেরকে কিন্তু 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে এ ধরনের যে নির্দেশনা বা শর্ত সেটি কিন্তু আমরা জানতে পেরেছি যারা 12 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। এছাড়া বেনাপোল স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল বিকাল থেকে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে এবং যে স্বাস্থ্যবিধি সেটি খেয়াল করা হচ্ছে। পাশাপাশি বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে যারা পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে তার যার আগ মুহূর্তে কিন্তু তাদের হ্যান্ড স্যানিটাইজার করা হচ্ছে এবং যে শরীরের তাপমাত্রা সেটিও কিন্তু এখানে নির্ণয় করছে না যারা স্বাস্থ্যকর্মী আছে এবং বন্দরের নিরাপত্তা কর্মী তারা। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে সমস্ত ট্রাক চালক ভারত থেকে আমদানি রপ্তানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছেন, তো বেনাপোল বন্দরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রাকের যে চাকায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং তাদের শরীরের যে তাপমাত্রা সেটিও কিন্তু মাপা হচ্ছে। পাশাপাশি যে গতকালকে রাত্রেও কিন্তু মাইকিং করে সতর্ক করা হয়েছে এলাকাবাসীদের যাতে যারা বন্দর এলাকায় চলাফেরা করবেন শতভাগ যেন তারা স্বাস্থ্যবিধি পারে। আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যারা ঝুঁকিপূর্ণ অর্থাৎ যাদের শরীরে করোনার উপসর্গ থাকবে এমন যাত্রী বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে আসলে তাদেরকে কিন্তু এখানে যে র্যাপিড অ্যান্টিজেন যে পরীক্ষা সে পরীক্ষা করা হবে। এক্ষেত্রে কারো শরীরে করোনা উপসর্গ থাকলে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইন করা হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে যে নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার সর্বশেষ তথ্য। সাদিয়া, বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। রাঙামাটির কাপ্তাই লেকে চেতনার অগ্নি মশাল হয়ে জ্বলছে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসৌধ। দেশের 7 বীরশ্রেষ্ঠের একজন তিনি। শহীদ হওয়ার পাশাপাশি সমাধিসৌধ যে একই স্থানে তা ছিল অনেকের অজানা। তবে সাম্প্রতিক সময়ে সমাধিসৌধটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছে।
আর দুর্গম এলাকা হওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। শাখাউদ্দীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি সদর থেকে নৌপথে দুর্গম নানিয়ারচর যাওয়ার সময় চোখে পড়বে কাফতাই লেকের ঠিক মাঝে ছোট্ট একটি টিলা, যেটি স্থানীয়ভাবে রৌফ টিলা নামেই পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই টিলার নাম লেখা রয়েছে সোনার হরফে। কাছে যেতে দেখা গেল বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফের সমাধিসৌধ। মাথার ঠিক পাশেই উল্টো করে রাখা একটি প্রতীকী SMG। নানা কাজে কাপ্তাই লেকে আসা দর্শনার্থীরা সম্মান জানান এই স্মৃতিসৌধে। যে কোনো ক্ষেত্রে যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বা অন্যান্য জায়গায় আমি যাই, এদের অবদান তো উনাদের, কিন্তু এখন আমরা কতখানি মূল্যায়ন করছি। 1971 সালের 20 এপ্রিল শক্তি সঞ্চার করে বিশাল দলবল নিয়ে পাক বাহিনী হামলা চালায় মুক্তিবাহিনীর উপর। মুক্তিযোদ্ধারা সমানতালেই লড়ছিল। শেষ পর্যন্ত রণকৌশলগত কারণে মুক্তিবাহিনীর পিছিয়ে যাওয়া দলকে অক্ষত রাখতে একটি মেশিনগান নিয়ে একাই লড়ে যান মুন্সি আব্দুর রৌফ। তবে দূর থেকে ছোড়া পাকবাহিনীর মোটর শেলের আঘাতে শহীদ হন বীর সেনানী মুন্সি আব্দুর রৌফ। বীরশ্রেষ্ঠ 7 জনের মধ্যে একজনের সমাধি এখানেই আছে। আমরা সেটার জন্য গর্ববোধ করি। আমরা সকলেই মিলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা জানাই। আজকে তারা যদি আমাদের জীবন যদি উৎসর্গ করে না দিতেন, তাহলে আমি আমার জায়গা থেকে থাকতে পারতাম না। আজকে আমাদের দেশ স্বাধীন সার্বভৌমত্ব থাকতো না। এখন জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানাতে সরকারি কর্মকর্তারা ছুটে যান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতিসৌধে। আমরা এটাকে আরও বেশি বেশি করে প্রচার করতে চাই এবং আমাদের এই বীরশ্রেষ্ঠর যে সমাধি, সেটা আপনার জনগণ যেন আরও বেশি বেশি করে আসে এবং এই বীর সম্পর্কে জানবে, আমরা সেটাই চাই। তার নিজের জীবনকে যেভাবে তার সহকর্মীদেরকে বাঁচানোর জন্য দান করেছেন, দেশের জন্য দান করেছেন, তা জাতি কখনোই ভুলবে না। পর্যটন নগরী হিসেবে এই রাঙ্গামাটিতে পর্যটকদের বছর জুড়ে ভিড় লেগে থাকে। সবাই দেখতে চলে যায় ঝুলন্ত ব্রিজ কিংবা কাফতাই লেক, কিন্তু এর মাঝে মহান মুক্তিযুদ্ধের একটি স্মৃতি রয়ে গেছে, তা অনেকেরই অজানা। বিশেষ করে এই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতিসৌধ দেখার জন্য এখন লোকজন আসছে দেশের দূর দূরান্ত থেকে। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। গেল কবছরে অনেকটা বদলে গেছে সেবা ফাউন্ডেশনে আশ্রিত প্রাণীকুল পরিবারের জীবনধারা। বন্যপ্রাণী কেন্দ্রিক এই সংগঠনটি ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে মৌলভীবাজারে, যেখানে রয়েছে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির প্রাণী। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। শান্ত নির্মল পরিবেশে খুনসুটিতে ব্যস্ত মেঝবাগ। শুধু তাই নয়, মায়া হরিণ, চিত্রল হরিণ সহ নানা প্রজাতির এসব বন্যপ্রাণী নিজেদের মতো করে খেলায় মত্ত। দেখে মনে হতে পারে এটি কোনো বাণিজ্যিক চিড়িয়াখানা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পশুপ্রেমী শীষ চন্দ্রদেব 1965 সালে নিজ উদ্যোগে নোয়াগাঁওয়ে গড়ে তোলেন এই মিনি চিড়িয়াখানা। এরপর 71-এ মুক্তিযুদ্ধে তা ধ্বংস হয়ে গেলে ছেলে রঞ্জন দেব রূপসপুরে 5.5 বিঘা জমির উপরে গড়ে তোলেন বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশন নামে প্রাণী সেবা কেন্দ্র। কিছু বন্যপ্রাণী যেগুলো বাচ্চা হয়েছে এগুলো আমরা বন্যে অবমুক্ত করে দিয়েছি, আর কিছু আছে এই 2-1-এর ভিতরে তার স্বাভাবিক পরিবেশ আসলে আমরা বন্যে অবমুক্ত করে দেব। গেল কয়েক বছরে পাল্টে গেছে এখানকার চিত্র। প্রায় প্রতিটি প্রাণী জন্ম দিয়েছে বাচ্চা। দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর, বেগুনি কালেম, অজগর, গন্ধগোকুল, কোনো প্রাণী বাদ যায়নি বাচ্চা প্রসবে। এসব প্রাণী কোলাহলমুক্ত বন্দি খাঁচায় ফিরে পেয়েছে নিজস্ব পরিবেশ। বাবা মারা যাওয়ার পরে এটা আমার শহরে আমার বাসায় নিয়ে আসছিলাম। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসলে দেখতে পারে কোনটা হরিণ কোনটা বাঘ। দূর দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন। তবে এরই মধ্যে অনেক বন্যপ্রাণী অবমুক্ত করেছে সংগঠনটি। আমার কাছে খুব ভালো লেগেছে যে বাচ্চা প্রসব করছে, তাদের আবার প্রপারলি টেক কেয়ার করা হচ্ছে। বানর দেখেছি, হরিণ দেখেছি, বাচ্চা কাচ্চা দেখেছি, ওদের অনেক ভালো লাগছে। বাচ্চাদের আনন্দ দেওয়ার মতো শেখার জন্য অনেক কিছুই আছে। প্রত্যেকটা খাঁচা খুবই সুন্দর করে এখানে পরিষ্কার করে রাখা আছে। সেবা ফাউন্ডেশনে বর্তমান অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ার অধিকার যে কোনো ক্রিকেটারেরই আছে, তাই নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে ছুটি না দেওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। এই সিরিজে সাকিবকে মিস করলেও এত বছরে তার বিকল্প ক্রিকেটার তৈরি না করতে পারার দায়টা নিজেদের কাঁধেই নিলেন তিনি। উড়িয়ে দিলেন ক্রিকেটার ও ম্যানেজমেন্টের দ্বন্দ্বের বিষয়টিও।
এটাই বোধ হয় ভালো থাকার সবচেয়ে বড় উপায়। মন যা চায় তাই করো হাই, যেন শৈশবে ফিরে গেলেন সাকিব আল হাসান। মিরপুরে বৃষ্টি স্নাত বিকেলে তাই দিল ভিন্ন রোমাঞ্চ। এনজয় করলো মাঠে, সেই যে স্পিড পিচ কাভারের উপরে সে ডাইভটাই দিল বাচ্চাদের মতন। সেই পুরানো দিনে আমাদেরও কথা মনে পড়লো যে এরকম হয়তো আমরাও করতাম। যাই হোক, জিনিসটা হচ্ছে কি সবকিছু মিলেই কিন্তু একটা মানুষ। সাকিব বলেই হয়তো এত আলোচনা। বাংলার ক্রিকেটের সবচাইতে বড় চরিত্র তিনি, শুধু মাঠের পারফরমেন্সই নয়, মাঠের বাইরেও। নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না সাকিব, পারিবারিক কারণে চেয়েছেন ছুটি। টাইগারদের পাকিস্তান টেস্ট ছাপিয়ে এটাই এখন টক অব দ্য টাউন। অতি আবেগী কেউ আবার প্রশ্ন তুলেছেন তার পেশাদারিত্ব নিয়েও। কিন্তু বাস্তবতা কি বলে? এই ইস্যুতে আদৌ কি তর্কে যাওয়ার সুযোগ আছে? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বেন স্টোকসের কথাই বলছিলাম, সেও তো বিভিন্ন সময়ে পারেনি থাকতে, এবং কোন সময় ইম্পর্টেন্ট সময়গুলি। ওর তো ইঞ্জুরিও আছে, একটা অনেক দিনের ইঞ্জুরি আছে। জিম্বাবুয়ে তো প্রায় হয়েছিল এই গ্রোইনে। তো এটা যদি তাকে রিকভার করার বা একটা সুযোগ না দেওয়া হয়, তার ক্যারিয়ার হয়তো শর্টেন হয়ে যাবে। তখন আমরা কি করব? আমার মনে হয় না যে এটা ইটস এ বিগ থিং যে ও যাওয়া উচিত ছিল, যেতেই হবে। ইউ ক্যানট ফোর্স। আপনারাও সবাই আছেন, চাকরি করছেন, ইয়ে করছেন, ওরাও তো চাকরি করে। গেল 15 বছরের বেশি সময় নিরবিচ্ছিন্নভাবে টাইগারদের সার্ভিস দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। কিউই কন্ডিশনে তার না থাকাটা দলের জন্য নিশ্চিত রূপেই বড় ক্ষতি। কিন্তু প্রশ্নটা হলো কেন 1.5 দশকে তার বিকল্প তৈরি করতে পারল না ক্রিকেট বোর্ড? দায়টা অবশ্য নিজেদের কাঁধেই চাপালেন এই পরিচালক। ওর জায়গা তো রিপ্লেস করার মতন আমরা এখনো এই মুহূর্তে বলতে পারবো না যে কেউ করে দিতে পারে, ওর জায়গাটা পূরণ করে দিতে পারে। সেটা এফেক্ট করবে, কিন্তু একজনের উপরে ভিত্তি করে তো দল হয় না। এবং আমরা যদি তার রিপ্লেসমেন্ট বা সেই জায়গায় খেলার মতন উপযোগী কোনো প্লেয়ার না থাকে, এটা কিন্তু ওর ব্যর্থতা না। এটা আমাদের খুঁজে বের করতে হবে, এটা আমাদের দায়িত্ব। উড়িয়ে দিলেন সাম্প্রতিক সময়ে আলোচনার টেবিলে ঝড় তোলা সিনিয়র ক্রিকেটার ও ম্যানেজমেন্টের দ্বন্দ্বের বিষয়টিও। আমার মনে হয় এগুলি অমূলক। আমি আসলেই কোনো আই হ্যাভ নট নোটিসড এনি গ্যাপ অর কারোর মধ্যে কোনো দূরত্ব কোচিং স্টাফ, প্লেয়িং প্লেয়ারদের মধ্যে, অথবা যারা আমরা ম্যানেজমেন্টে ছিলাম, আমি কোনোটা পাইনি। এর আগে কিউইদের মাটিতে কখনোই তাদের বিপক্ষে জয় পাওয়া হয়নি টাইগারদের। দলের সেরা তারকার অনুপস্থিতিতে কি হয় এবার, সেটাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মেঘের ছোঁয়া আর আকাশ থেকে সমুদ্রের নীল জলরাশি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ, সে সঙ্গে উঠতে উঠতে বিকেলের নাস্তা কিংবা রাতের ডিনার। সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা ভূপৃষ্ঠের 160 ফুট উপরে বসেই খাবার খেতে পারবেন। এমনই এক কল্পনার রাজ্যে ভ্রমণে উড়াল রেস্তোরাঁ বা ফ্লাই ডাইনিং চালু হলো কক্সবাজারে। দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই ফ্লাই ডাইনিং পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে অভিমত সংশ্লিষ্টদের। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। নভোচারী বা বিমান যাত্রী নন, তারপরও আপনি আকাশেই উড়তে উড়তে খাবার খেতে পারবেন টেবিলে বসেই। সবকিছুকে ছাপিয়ে বাস্তবে রূপ নিল এমনই এক কল্পনা, গল্প আর স্বপ্ন। উড়াল রেস্তোরাঁ আকাশে বিচরণ করে সমুদ্রের নীল জলরাশির ঢেউ উপভোগ করতে করতে লাঞ্চ কিংবা ডিনার, অনেকটা চমকে যাওয়ার মতো ঘটনা হলেও এদেশে এখন সম্ভব। ফ্লাই ডাইনিংয়ে চড়ে খাবার গ্রহণের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে দারুণ খুশি পর্যটকরা। 160 ফিট উপরে উঠে যেখানে কক্সবাজার শহরটা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে। যখন উঠছিল তখন সামান্য একটা ভয় লেগেছে, বাট সেফটি যেহেতু 100% ছিল, সো তেমন একটা ভয় আসলে হয়নি। আমরা যে আগায় যাচ্ছি ফিউচারে, এটা অনেকটা আগানোর পথে আরো নিয়ে যাবে। মাটি থেকে 160 ফুট উঁচুতে 20 জনের ধারণ ক্ষমতা সম্পন্ন রেস্টুরেন্টটি, এতে জনপ্রতি খরচ 6 থেকে 8 হাজার। বিনিময়ে আকাশে দুলতে দুলতে 2 ঘন্টা পর্যন্ত উপভোগ করার সুযোগ পাবেন। অনলাইন বুকিং ছাড়াও আমরা কিছু এইভাবেও কিছু লোক ডিরেক্ট আসতে পারবে, ডিরেক্ট এসেও হ্যান্ড ক্যাশের মাধ্যমেও আমাদের এখান থেকে টিকেটিংয়ের মাধ্যমে আমরা সার্ভিস দেব। দেশে প্রথমবারের মতো ফ্লাই ডাইনিং চালুর মধ্য দিয়ে পর্যটনের নতুন মাত্রা যোগ হলো, যা পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন ট্যুরিস্ট পুলিশ। অনেক ট্যুরিস্ট অভিযোগ করতে যে আমরা সন্ধ্যার পর কোথায় যাব, এখন সেই সন্ধ্যার পর যাওয়ার সুন্দর একটা জায়গা হয়েছে এবং ভবিষ্যতে এটাকে আমরা উৎসাহ উদ্দীপনা হিসেবে নিব। ফ্লাই ডাইনিংটি একটি বিশেষ পাটাতনের উপর চেয়ার, টেবিল ও উপরে ছাতার মতো এক ধরনের ছাদ দিয়ে চারপাশ খোলা রাখা হয়েছে। অ্যালুমিনিয়াম ও স্টিলের সমন্বয়ে বিশেষ ধরনের তার ক্রেনের মাথায় লাগিয়ে সংযুক্ত করা হয়েছে পাটাতনের মাঝখানে ও চারপাশে।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।